ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসমাস জারিন খান। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে 35% শুল্ক আরোপ করা হয়েছে, আর এরই পরিপ্রেক্ষিতে রপ্তানি বাজারে একটি বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। আর আমরা আজকের বিষয় রেখেছি 35% শুল্ক বাড়ায় চামড়া শিল্পের রপ্তানি খাতের ভবিষ্যৎ। এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন সাদাত হোসেন সেলিম, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ পিএলসি, সাবেক সভাপতি ঢাকা ক্লাব। তার এই কোম্পানিটি রপ্তানি বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট লেদার বিশেষজ্ঞ, যিনি আসলে কাজ করেছেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছেন, 30 বছরেরও অধিক, আফজল হুসাইন, সাবেক অডিটর, লেদার ওয়ার্কিং গ্রুপ ইউকে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে যারা রপ্তানি বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছি সবাই একটু ভীত সময় পার করছি, এবং আমরা সবাই চিন্তা করছি যে 35% শুল্ক যদি আরোপ হয় তাহলে আসলে রপ্তানি বাজারে বিভিন্ন সেক্টরে যারা রপ্তানি করছে তাদের অবস্থান কি হবে। তো লেদার তো একটা পায়োনিয়ার সেক্টর, এবং আমাদের রপ্তানি বাজারে এটি বেশ ভালো অবস্থানে আছে। টপ যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে একটু জানতে চাই যে এই শুল্ক যদি আসলে বাড়ে তাহলে আপনাদের অবস্থান কি হবে, এবং সাম্প্রতিক সময়ে আপনারা কি চিন্তা করছেন, আগামীতে কিভাবে সার্ভাইভ করবেন। 35% শুল্কটা কিন্তু ইউএস মার্কেটের জন্য, বেসিক্যালি আমেরিকান মার্কেটের জন্য। আমরা ইউরোপিয়ান মার্কেটে আমরা জিএসপি ফ্যাসিলিটিস পেয়ে থাকি, সুতরাং আমাদের ইউরোপ নিয়ে আপাতত চিন্তার কিছু নাই। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হলে পরে সেটাও নিয়েও আমাদের চিন্তা করতে হবে। আর 35% যে ট্যারিফ এসকেলেশন ইন দ্য ইউএস, এটা একটা নেগোসিয়েশন। বাট আমার কাছে যে জিনিসটা খুব কষ্ট লাগে বুঝতে, যে এটা কিন্তু অনেক আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন। তখন 37%, এক্সিস্টিং যে 17% আছে তার উপরে কিন্তু আমরা কিন্তু 37% বলে ভুল করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা ইম্পোজ হয় এটা হয়ে দাঁড়াবে প্রায় 50%-এর মতো। তো আপনার একটা $10 যদি কোনো প্রোডাক্ট আমেরিকাতে যায় তাহলে তাকে শুল্ক দিতে হবে $5 মিনিমাম, কমপক্ষে। তাতে সেই প্রোডাক্টটার দাম পড়বে $15। এবং আমি একটু আপনার সাথে অ্যাড করি, এটা একটু দর্শকদের বোঝার জন্য, যে আগের 17% ইনক্লুড করে 35% হবে না, 17%-এর উপরে 35% হবে, তার মানে 50%। আচ্ছা, 52%। এবং এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই উনি ডিক্লেয়ার করেছিলেন। আমাদের কথা ছিল আমাদের 3 মাসের জন্য একটা, তখন 3 মাসের জন্য একটা আমাদের প্রধান উপদেষ্টা একটা চিঠিও দিয়েছিলেন, যে চিঠিটার রিপ্লাইটা গত পরশুদিন এসছে এবং ওপেনলি, এবং সেই চিঠি রিপ্লাইতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা 35% করলাম। কিন্তু আমার বোঝার যে জায়গাটায় সবচেয়ে কষ্ট লাগে, যে বাংলাদেশ আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ, আমরা এমনি আমাদের অনেক সমস্যা জর্জরিত। আমাদের আর্নিংয়ের, ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের দুইটাই রাস্তা আছে, একটা রপ্তানি সব প্রোডাক্টগুলো, আর একটা হলো আমাদের ওয়েজেস আর্নার, আমাদের শ্রম, যারা বাইরে কাজ করেন তারা যেই টাকাটা এর বাইরে আমাদের কোনো কিন্তু মানে বিদেশি মুদ্রা অর্জন করার কিন্তু আমাদের কোনো রাস্তা নেই। আর বিদেশি মুদ্রা না থাকলে পরে আমার দেশের যে ব্যাকবোনটা, যেটা আপনার সেই ব্যাকবোনটা স্টেবিলাইজ হয় না। তা আমরা শুধু যে আজকে 35% শুল্ক আরোপ করেছে তা না, বহুদিন ধরে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। টেক্সটাইল সেক্টর গত কয়েকদিনে যদি দেখেন গ্যাস নিয়ে কথা বলছে, বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের গার্মেন্টস অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মূল সমস্যায় যাচ্ছি না, আমরা ঋণ খেলাপি বলে দোষ দিচ্ছি মানুষকে, কোম্পানিগুলোকে। হ্যাঁ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি আছে যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছেন, কিন্তু তারা অনলি 5 to 10%, বাকি 90% কি হলো? তো তাদেরকে কোন সহায়তাটা দেওয়া হচ্ছে? এক্সপোর্টটা প্রমোট করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের আপনার প্রণোদনা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় সরকার। আমাদের দেশে কোনো ধরনের সাপোর্ট প্রণোদনা ছিল, সেটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এই যে আপনি বললেন শুল্ক এখন কি হবে, দরকার ছিল আমেরিকাতে লবিস্ট নিয়োগ করা, এখানে হ্যাভি লবিং করা। আমাদের যারা ব্যবসা করে, আমাদের গার্মেন্টস সেক্টরটা বেসিক্যালি এফেক্টেড হবে আপনার এই 35% যদি হয়, মানে মোট 50% শুল্ক হয়। তাদের বড় বড় বায়ার আছে, ওয়ালমার্টের মতো আমেরিকান বায়ার আছে, বড় বড় বায়ার, তারা কেন এই লবিংটা করলো না সরকারের? এখন বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন, বাণিজ্য সচিব গিয়েছেন, এখন দৌড়াদৌড়িটা শুরু হয়েছে। মানে এটাই খুব দুঃখজনক যে আমরা আগের থেকে কেন বুঝলাম না এই জায়গাটা। আপনি তো আসলে ইউকের লেদার ওয়ার্কিং গ্রুপের সাথে কাজ করেছেন দীর্ঘ সময়। এই যে আসলে পলিসি লেভেলের যে গ্যাপগুলো তৈরি হয়, এগুলো তো আসলে ব্যবসায়ীদেরকে ঝুঁকির মুখে ফেলে দেয়, কারণ তারা যে চিন্তা করে ইনভেস্টমেন্টগুলো করে বা প্রজেক্ট প্ল্যানের যে ফান্ডিংগুলো থাকে
থাকে সেটাকে মাথায় নিয়েই তো তাদেরকে লং টার্মের একটা পলিসি করতে হয়। হঠাৎ করে যখন এগুলো চেঞ্জ হয়ে যায় তখন তো তারা একটা ঝুঁকির মুখে পড়ে যায়। তো সেখান থেকে যেটি আসলে সাদাত সাহেব বলছিলেন যে এই যে এতদিন আমরা সময় পেলাম, 3 মাস সময় পেলাম, আমরা নেগোসিয়েশনে কিন্তু বাংলাদেশ সবসময় একটু দুর্বল আমরা দেখে আসছি, অতীতেও সেটি ছিল। কিন্তু বর্তমানে তো আমরা চিন্তা করছিলাম যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল লবিং অনেক স্ট্রং, সো আমাদের নেগোসিয়েশন পাওয়ার অনেক স্ট্রং হবে। তো 3 মাস পরে আসলে এ ধরনের একটি বিষয়, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ইমার্জেন্সি, এটাকে আমি এভাবে বলি আর কি। দেখবেন যে একটা ভেহিকেল যাচ্ছে, লেখা থাকে জরুরি ঔষধ সরবরাহ অথবা জরুরি রপ্তানি কাজে ব্যস্ত। তো নর্মাল কোনো কাজে কেউ ব্যস্ত নেই আর কি আমরা। সো 3 মাসে আমরা কি করলাম, যদি উপদেষ্টা মহোদয়কে আমরা অ্যাকাউন্টেবলের আনটা নিয়ে আসতে পারতাম, জিজ্ঞাসা করার সুযোগ ছিল। কিন্তু তারা যেহেতু অনির্বাচিত, আমি জানি না তারা চলে যাওয়ার পরে আমরা কাদেরকে অ্যাকাউন্টেবল করব। দেশের যেই ভাবমূর্তি, যদি বিদেশে আমি কথা বলি আর কি, ওই চোখ দিয়ে দেখি আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। আমরা হয়তো অনেক সুন্দর সুন্দর কথা বলছি, কথা শুনছি, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার কাছ থেকে শুনছি। আমি দুঃখজনক ভালো মানে ক্ষমা চেয়েই বলছি ওনাদের প্রতি। আরও বোধ হয় শক্ত কথা বলা উচিত, নেগোশিয়েট করা দরকার ছিল। যেটা সাদাত সেলিম ভাই বললেন যে 3 মাস আমরা কি করলাম, এই উত্তরটা কি আমাদেরকে উপদেষ্টা পরিষদ দিতে বাধ্য কিনা সেটাও আমরা জানি না আর কি। নেগোসিয়েশনের সুযোগ ছিল। আমরা একজন প্রডিউসার। আমি যদি ঠিক এরকম বলি যে গার্মেন্টস অথবা অন্যান্য যদি আমাদের মতো এই দুর্বল দেশ, ইকোনমির দেশগুলো প্রডিউস না করে, তাহলে কি আমেরিকার সমস্যা হওয়ার কথা না? যে ওরা কোথেকে পণ্যগুলো পাবে? কারণ কি রাতারাতি কিন্তু এত ভলিউম, যেখানে আমি দেখলাম প্রায় 18% বাংলাদেশ থেকে আমেরিকাতে যায়। তার জন্য কিন্তু সেকেন্ড কান্ট্রি খুঁজে পেয়ে এত সোজা হয়ে যাবে না ওয়ালমার্ট অথবা অন্যান্য ব্র্যান্ডের জন্য। তাহলে সেখানে আমরা কেন সাপ্লাই ডিমান্ডের এই গেমটা খেলতে পারছি না? শুধু এই যাদের প্রয়োজন তারাই খেলতে পারছে। সেখানে আমরা হয়তো দুর্বল ব্যবস্থাপনা, মন্ত্রণালয়গুলোর দুর্বল পদক্ষেপ এবং আমাদের আন্তর্জাতিকভাবে যেই কাউন্সিলগুলো আছে, আমাদের যেই হাই কমিশনগুলো বিভিন্ন দেশে আছে, আমি দুঃখজনকভাবে বলতে চাই তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। দেশ নিয়ে ভাবেন খুব কম মন্ত্রণালয়ের আমলা অথবা সরকারি কর্মকর্তারা আছেন বলে আমি বিশ্বাস করতে কষ্ট হয় আর কি আমার। তো আন্তর্জাতিক সম্পর্ক আমাদের তো আরো বেশি জোরদার করার বিষয়ে আমার মনে হয় যে আরো বেশি আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। তো এই মুহূর্তে আসলে করণীয় কি? যেটি বলছিলেন যে সময় খুব কম আছে হাতে, এর মধ্যে হয়তো ইম্পোজ হয়ে যাবে। এটা সত্য। তাই আমি যেটা বললাম যে জিও পলিটিক্স, এইটা আমাদের উপদেষ্টা পরিষদরা তো গত 11 মাস ধরে বোঝা উচিত ছিল। আমরা যেই কি বলবো, একটা বিপ্লবের ফসলের পরে আমাদেরকে দরকার ছিল একটা স্ট্রং গভর্নেন্স বলছি আমরা। সেই পদক্ষেপে কিন্তু আমরা অনেক পিছিয়ে, কোথাও আমরা নেগোশিয়েট করতে পারিনি আমরা। আমি যদি একটু পিছনের দিকে যাই, আমরা পাট, চা এবং চামড়া নিয়ে খুব গর্ব করতাম। আমাদের কি বলবো, কৃষিজাত দেশ হলেও এই 3টা শিল্পে আমরা খুব ভালো ছিলাম রপ্তানি বাজারে। শুধু চায়ের ক্ষেত্রে গত 10 বছরে চায়ের এক্সপোর্ট ভলিউম কমেছে বোধহয় 100 ভাগেরও কম, মানে অর্ধেকও যাচ্ছে না এখন। এবং আবার আমাদের দেশের ভোক্তারা, আমরা এখন কফি খাই, চা খাই না আমরা। তো সেক্ষেত্রে আমাদের এই যে চা ইন্ডাস্ট্রি, যেটা নাকি কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি, সেটা চলার খুব সুযোগ নেই। আমি অনেককেই চিনি হয়তো যারা চায়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন, তারা যা চলছে এরকম একটা ভাব নিয়ে চলতেছেন। পাটের ক্ষেত্রে আমরা কাঁচা পাট রপ্তানিতে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি, কিন্তু সেখানে বন্ধ করা উচিত। আমরা দিব যে কাঁচা পাটের জায়গা না হলে কাঁচা পাটের পণ্য তৈরি করার ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। সেম আমরা চামড়া জায়গাতেও যদি বলি, যে দ্বিমত থাকতে পারে আমার ব্যবসায়ীদের সাথে, আমরা কিন্তু যেই চামড়াটা এক্সপোর্ট করছি সেটা ক্রাস চামড়া, সেখানে আমরা 7% ইনসেন্টিভ দিচ্ছি। কিন্তু আমরা কেন ভ্যালু অ্যাডেড করতে পারছি না? এই চামড়া নিয়ে চায়না অথবা অন্যান্য দেশগুলো, তারা আমেরিকার বাজারে অনেক বেশি বেনিফিশিয়ারি হচ্ছে, আমরা কেন ভাবছি না? তো সেই ভাবনাটা ইন্ডাস্ট্রি ওনার থেকে আসতে হবে, সরকার থেকে আসতে হবে, মন্ত্রণালয় থেকে আসতে হবে। এবং পলিসিগত বিভিন্ন জায়গায় আমি বলি লবিস্ট, এটা পুরো বিশ্বেই অবৈধ বৈধ, সেই জায়গাতে আমরা খুব দুর্বল ব্যবস্থাপনা রাখছি বলে আমরা এখনো কোথাও। আপনি কি মনে করেন না আমাদের আন্তর্জাতিক মানের লবিস্ট এবং নেগোসিয়েটর তৈরি করা খুব বেশি জরুরি? এটা এরকম ব্রড ডেলাইটে বলা যাবে কিনা জানি না আমি, বাট প্রয়োজনীয়, কারণ এটা হচ্ছে পুরো বিশ্বেই।
আমরা রপ্তানি বাজারে আমেরিকার কথা বলছি, আপনি বলছিলেন যে ইউরোপ আমাদের জন্য রয়ে গেছে, আগামী বছর যদি আমরা তারা জিএসপির কথা বলে তখন আমরা হয়তো চিন্তা করতে পারবো। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন দেশের সাথে, এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ, সেটি ইউরোপকে অনেক বেশি অর্থনৈতিক মন্দা তৈরি করে দিয়েছে, যার কারণে অনেক বায়ার কিন্তু তারা পণ্য নেয়ার ক্ষেত্রে অনেক ডিলে করছে। এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে এনবিআর এর কাস্টমসের ঝামেলার কারণে আমাদের পণ্য অনেক ইসে ছিল চট্টগ্রাম পোর্টে, যার কারণে কিন্তু বাইরের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যারা রপ্তানি করে সে ধরনের প্রতিষ্ঠানগুলোর। এই যে একটা বড় ধরনের গ্যাপ, তো সেখানে তো আপনি ইউরোপ মার্কেটকেও সেভাবে আপনি রাখতে পারছেন না, তাহলে আসলে আমাদের রপ্তানি বাজারের ভবিষ্যৎটা কোথায়? আসলে সত্যি কথা বলতে কি, আমি যেভাবে দেখি, মানে আমরা এন্টারপ্রেনিয়ার এখন বলা শুরু করেছি খুব ওপেনলি যে আমাদের এই দেশে বিনিয়োগ করাটা ভুল হচ্ছিল। আপনি দেখেন যে আমরা অনেক কিছু বলি, সভা সমিতি, সেমিনারে, ওয়ান স্টপ সার্ভিস। আপনি কিছুদিন আগে বিনিয়োগ সম্মেলন করলেন, বিডার চেয়ারম্যান সাহেব ভেরি স্মার্টলি উনি বললেন বাংলাদেশকে আমরা সিঙ্গাপুরের মতো বানাবো, হংকংয়ের মতো বানাবো। কিন্তু ওই স্বপ্ন দেখার মতো বানাবেন, কিভাবে বানাবেন, ওয়ার ইজ ইউর রোড ম্যাপ, কীভাবে করবেন? এবং এই সম্মেলনে বাংলাদেশের হাতে গোনা 2-4টা গ্রুপ ছাড়া কোনো লোকাল এন্টারপ্রেনিয়ারদেরকে ডাকা হয়নি। আপনি আমাকে ডাকেন, আমরা সব সেক্টর থেকে ডাকেন, আমাদের কথা শোনেন। আমরা অলরেডি বিনিয়োগ করেছি, তা আমার বিনিয়োগকে আপনি উৎসাহিত না করে, আমাকে ফ্যাসিলিটেট না করে আপনি এখন বিদেশি বিনিয়োগ আনবেন। আমরা আমাদের, আর এই যে বাজারের কথা বললেন, যে তাই বললাম যে আমরা অনেক দিন ধরে জানি যে এলডিসি থেকে আমাদেরকে গ্র্যাজুয়েট করতে হলে, যেটাকে বলে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ভিয়েতনাম অলরেডি ইউরোপের প্রায় সব দেশের সাথে এফটিএ করে ফেলেছে। ভিয়েতনাম আমাদের সমসাময়িককালীন স্বাধীন হয়েছে। আপনাকে বুঝতে হবে যে ভিয়েতনাম একটা 15-16 বছরের ওয়ার টর্ন কান্ট্রি, যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওদের কিচ্ছু ছিল না ইনফ্রাস্ট্রাকচার। ভিয়েতনাম এখন চায়নার সাথে পাল্লা দিয়ে আপনার এক্সপোর্ট করছে। তারা কোথায় চলে গেছে? ভিয়েতনামে 3টা শহরে 56টা 5 স্টার হোটেল। আমরা শুনবো, আর আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেমন করে আসলে একজন উদ্যোক্তা তার কষ্টের কথা বলছিল, তার মানে সে বলছে যে লোকাল ইনভেস্টররাই ঝুঁকির মুখে আছে এবং তারা তাদের ইনভেস্টমেন্ট সিকিউরড ফিল করছে না। এমন একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে ফরেন ইনভেস্টরদেরকে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদেরকে বলছি যে আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা তাদেরকে দিলে তারা ইনভেস্টমেন্ট অনেক হাই রিটার্ন নিতে পারবে। সাম্প্রতিক সময় আপনি জানেন যে বিডা থেকে একটি বিষয় জানানো হয়েছে। বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান বলেছেন তারা এখন মূল ফোকাস করছেন দক্ষতা এবং কিভাবে আসলে ব্যবসার পরিবেশটা সহজীকরণ করা যায়, পাশাপাশি হচ্ছে গিয়ে বিদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক, এই 3টা জিনিসে তারা ফোকাস করছেন। তাহলে একটি বিষয় এসে যায় যে লোকাল ইনভেস্টররা যে ঝুঁকির মুখে আছে তাদেরকে এই ঝুঁকি থেকে কিভাবে সিকিউর করা যাবে, এবং এই যে ব্যাংক লোন বেড়েই যাচ্ছে এবং তারা বিভিন্ন রপ্তানি বাজারে রপ্তানি ঠিকমতো করতে পারছে না, এই জায়গাগুলোর আসলে সলিউশন করতে হবে। এটা আমি একটু বলি, ইচ্ছাকৃত ঋণখেলাপি ডেফিনেটলি ছিল, বড় বড় ব্যাংকগুলোকে লুট করেছে, এটা অস্বীকার করা। কিন্তু যারা প্রপারলি বিজনেস করতেছে, আমার ইন্টারেস্ট রেট 9% থেকে এখন 14%, আমার প্রণোদনা কমিয়ে দিচ্ছে, আমার প্রতি বছর কস্ট অফ বিজনেস বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, ডিজেলের দাম বাড়ছে, আমার লেবারদেরকে প্রতি বছর মিনিমাম 10% ইনক্রিমেন্ট দিচ্ছে, এগুলোর কোনো কনসিডারেশন নেই। অথচ গ্লোবাল মার্কেটে যে আমাকে কম্পিট করতে হচ্ছে 5 সেন্ট, 2 সেন্ট, 10 সেন্ট, 10 সেন্ট নিয়ে আমাকে বার্গেন করতে হয়। আমার যখন বিদ্যুৎ থাকে না তখন আমাকে ডিজেল ব্যবহার করতে হয়, আমার উৎপাদন খরচ প্রায় 1.5 গুণ বেড়ে যায়, আমার ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার পোর্টে যে কনজেশন, আমার মাল যে পড়ে থেকে, এই যে স্ট্রাইকের ফলে কন্টেনার যাবে না, কাস্টমস হয়রানি, এগুলা কিন্তু কেউ ওনারা কনসিডারেশন নেন না। আমি ব্যাংকের কিস্তি দিতে পারলাম না, আমি 3টা কিস্তি না দিলে আমি ঋণ খেলাপি। উনি বুঝছেন না আমি কেন ঋণ খেলাপি হব। আর প্রতিটা দেশে ইন্ডাস্ট্রিয়াল লোন দেওয়া হয় 15 থেকে 20 বছরের জন্য। আমাদের দেশে 5 বছরের জন্য লোন দিয়ে বলে ফেরত দাও, নাহলে তোমাকে ঋণ খেলাপি করে দেবো। এবার একটা গভর্নর সাহেব একটা ভালো উদ্যোগ নিলেন, উনি বললেন আমরা নীতি সহায়তা দেবো যারা ঋণ খেলাপি হয়ে গেছে বা হচ্ছে না, যারা সহযোগিতা দরকার। কিন্তু আজকে 3 মাস ধরে একটা কমিটি হয়েছে, কোনো রকম আমরা কোনো পাইনি। এগুলো ব্যাংকে ছেড়ে দেওয়া দরকার, যে তোমরা তোমাদের ভালো ক্লায়েন্ট, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে ডাকো, কথা বলো, শুনো, তাদেরগুলো রিশিডিউল করে দাও, আমরা আইন করে দিচ্ছি, তাদেরটা 15-20 বছর করে দাও, কিস্তি কমায় দাও, সার্ভাইভ করো, দেশে এমপ্লয়মেন্টটা টিকে থাকুক, নতুন এমপ্লয়মেন্টও তৈরি হবে। আমার তো নতুন এমপ্লয়মেন্ট তৈরির রাস্তা বন্ধ,
আমি এক্সপ্যানশন করতে চাবো, কিন্তু আমার বর্তমান অবস্থায় তো আমি ধরে রাখতে পারছি না। সো আমার অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। লেদারে ও জানে, লেদারের অনেক ইন্ডাস্ট্রি, অনেক জুতার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বিকজ তারা আর পারছে না করতে বিজনেস। কিভাবে করব, কিভাবে উত্তরণ করব, কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করব, কোনো রোড ম্যাপ নাই। কোনো রোড ম্যাপ নাই। গত 11 মাসে কি আমরা যেই আমাদের যে বিজনেস বডিগুলো আছে, এফবিসিসিআই, ডিসিসিআই অথবা ছোট ছোট যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের সাথে বসা দরকার ছিল যে আমরা একটা ট্রানজ্যাকশন মোমেন্টে আছি বাংলাদেশের ইকোনমিতে। কারণ গত 17 বছর বা তার আগের কয়েকটা বছর আমরা যদি এক্সকেপ করে যাই আর কি, সেখানে অনেক অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব ছিল বলেই কিন্তু আজকে আমরা এই কি বলবো সাডেনলি একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের একটা বড় সুযোগ ছিল যে আমরা প্রতিটা সেক্টরের ব্যবসায় কোন কোন প্রবলেমগুলো আছে। বাট দুঃখজনকভাবে সত্য যে আমরা গত 50 বছরে কৃষিপ্রধান দেশ থেকে আমরা হয়ে গেছি এখন ইন্ডাস্ট্রি বেসডের দিকে যাচ্ছি আর কি। যেতে গিয়ে আমরা কোনো জবাবদিহিতা করিনি আর কি, কোথাও রাখিনি আমরা। ঢাকার চারপাশে শুধু নদীগুলোকে ঠিক করতে বোধহয় $1 ট্রিলিয়ন পার ইয়ার এডিবি আমাদেরকে সাহায্য করবে। নদী নষ্ট হলো কেন? কারণ কি, আমরা পরিবেশের কোনো আইন না মেনে ইন্ডাস্ট্রিফিকেশন করার পর এখন আমরা $1 ট্রিলিয়ন এডিবি থেকে লোন নিচ্ছি প্রতি বছর। সংখ্যাটা আমার ভুলও হতে পারে, আমি দুঃখিত। কিন্তু এইটা আমরা কেন প্রথম দিকে ইন্ডাস্ট্রি যখন করলাম সেটাকে আমরা সাস্টেনেবল টেকনোলজি দিয়ে কেন করতে পারলাম না, বা আজকেও কেন করছি না? এবং এই যে আমরা লোন নিচ্ছি প্রতি বছর, আমরা গতকাল দেখলাম যে IMF-এর সূত্র মতে আমার এখন রিজার্ভ আছে $24 বিলিয়ন। বাট আমরা পাশাপাশি কেন বাংলাদেশ ব্যাংক সবসময় ডিক্লেয়ার করে না আমার ঋণের পরিমাণ এত বাড়লো? গত 11 মাসে আমরা কতগুলো ঋণ নিলাম সেটা আমরা কিন্তু বলছি না একবারও, শুধু বলছি এই জায়গাটাতে। তো ঋণ নিয়ে আপনি আমার করের বোঝা বাড়াচ্ছেন, কিন্তু বিজনেস এক্সপ্যানশন করার জন্য কোনো চিন্তা করেননি। দেশীয় কাঁচামাল ভিত্তিক একটা অর্থনীতি ইন্ডাস্ট্রি নিয়ে বিডার চেয়ারম্যান আমার বেশ পরিচিত, যেহেতু এক ইনস্টিটিউট থেকে আসছি আমি। কোনো কথা আমি শুনতে পারিনি, এবং খুব স্পষ্ট করে বললেন আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করব। সেমিকন্ডাক্টর উই ডোন্ট প্রডিউস ইন বাংলাদেশ। আমার তো আছে পাট, চা, চামড়া, আম, কাঁঠাল, লিচু, পাইনাপেল, আনারস, মাছ। এই নিয়েও আমরা কিন্তু একেবারে একটাও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করার কোনো লক্ষণ আমি দেখিনি। কয়েকটা গ্রুপ বাংলাদেশে খুবই কাজ করছে আর কি, আমি নাম নিতে চাচ্ছি না, যে ওরা আমাদের বাংলাদেশ থেকে মুড়িও এক্সপোর্ট করছে। তো তার যোগ্যতাকে কেন আমাদের মন্ত্রণালয়গুলো ডেকে আনলেন না, যে আপনি কীভাবে মুড়ি এক্সপোর্ট করার সুযোগ পেলেন রে ভাই? তো আমার দেশে যে পরিমাণ মাছ তৈরি হচ্ছে, বেশ উপাদেয় বলবো আমি, আমরা অনেক স্বাবলম্বী হয়েছি। ড্রাগন একটা স্বপ্নের ফল ছিল 10 বছর আগে, আমরা এখন সেটা $1 মতো প্রাইসে 1 কিলো কিনতে পারছি। লিচুতে ভালো আছি, এত সুস্বাদু আম পৃথিবীর খুব কম দেশে আছে। আম এক্সপোর্টও হচ্ছে। তো আম এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমের সেকেন্ডারি প্রোডাক্ট কোথায় আমার? আমি তো আম এক্সপোর্ট করতে পারবো মাত্র বছরে 1 মাস। কিন্তু আমি যদি চায়নাতে যাই, আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার জন্য, সেখানে ড্রাই ফ্রুটসের তালিকায় তরমুজও আছে, আমও আছে, পেঁপেও আছে। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি কেন একটা ম্যাঙ্গো জেলি তৈরি করতে পারেনি আমি জানি না। আমি একটু জানতে চাই যে যেই কথাগুলো বলা হলো সাদাত সাহেবের পক্ষ থেকে, সেটি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে বলেছে, কিন্তু যে 5টা মেশিন নিয়ে ভেরি স্মল এক্সপোর্ট করছে সে তো সাস্টেন করতে পারছে না। তো তার কথা তো কেউ চিন্তা করছে না। আমি কিন্তু শুধু বড় ইন্ডাস্ট্রি, আমি সবার কথাই বলছি। আমি বলছি যে ক্ষুদ্র যে উদ্যোক্তা যারা আছে, যারা লোকাল ম্যানুফ্যাকচারার, তাদেরকে দিয়েই তো বড় উদ্যোক্তারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টিকে আছে। অ্যাপেক্স থেকে শুরু করে বড় বড় যারা আছে, তারা তো এই ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের থেকেই হচ্ছে কি হেল্পগুলো নিচ্ছে। তাহলে এই ক্ষুদ্রদের প্রোটেকশনটা কে দিবে? তাদের জন্য তো কোনো ইন্টার্মের সময় কোনো ফান্ড গঠন হয় নাই, বা তাদেরকে কোনো প্রণোদনা দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো হেল্প করা হচ্ছে না। এসএমই প্ল্যাটফর্ম করেছেন, তো সেই প্ল্যাটফর্মে আসলে তাদের জায়গা কোথায়, বা তারা আসলে তাদের সার্ভাইভের, যে অনেকেই তো বিজনেস ছেড়ে অন্য দিকে যাচ্ছেন, বা তাদের লোনের এটা অনেক বেশি বেড়ে গেছে, স্মল লোন, বাট সার্ভাইভ করতে পারছে না। বাংলাদেশে কতজন অ্যাকাউন্ট হোল্ডার আছে আমি সন্দিহান, হয়তো 10% লোক অ্যাকাউন্ট হোল্ডার না, মানে ব্যাংকিংয়ে যুক্ত না। সো ব্যাংকের পলিসি তৈরি করা হয় ফর দ্য রিচ পিপল, আর যেটা বলা হয় আইন তৈরি করা হয় সবার জন্য সমান, এটাও পুস্তকের ব্যাপার। সো বাংলাদেশে এসএমই খাতের কন্ট্রিবিউশন দরকার ছিল 80%-এর উপর, একটা যে কোনো দেশের এটা হয় আর কি। আমি ইউরোপে দেখার সুযোগ হয়েছে আমার, অথবা আমি ভারতেও দেখেছি আর কি, যে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি রেসপেক্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। বাংলাদেশ সেটা ইগনোর করে আর কি। এবং যদি খুব হাস্য নিয়েই বলতে চাই আর কি, বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিজ যারা আছে প্রত্যেকের 30 থেকে 35টা ইন্ডাস্ট্রিফিকেশন আছে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ও হয়তো তার ওই যে 5 জন বা 6 জন ওয়ার্কারের বেতন দিতে পারছেন না। এখানে গভর্নমেন্টের কি বলবো অন্ধ পলিসি। আচ্ছা, বাংলাদেশের ব্যবসা মানে কি?
একটু ক্রিটিক করে বলি আর কি, গম নিয়ে আসলাম, আটা বানাবো, প্যাকেট করব, প্রফিট করব আমার ইচ্ছে মতো, কারণ আমরা মাত্র 6 জন বাংলাদেশে গম আমদানি করি। সয়াবিন ক্রুড নিয়ে আসবো 7 জন মিলে, এই ক্রুড থেকে সয়াবিন করব, প্রফিট মার্জিন আমি নির্ধারণ করব, সরকারকেও মানবো না। সরকার যখন শক্ত হবে আমি বাজারে ক্রাইসিস তৈরি করব। সিমেন্টের রক নিয়ে আসছি, পাউডার করছি, বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেলাম। তো দেশীয় কাঁচামাল কোথায় গেল আমার? তাহলে এই 3টে জিনিস যদি আমি বললাম, সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকরা তা করছেন, আমি রেসপেক্ট রেখেই বলছি, কারণ তারা কর্মসংস্থান করছেন। কিন্তু ভুল হচ্ছে কোথায় আমি বলি, আমরা তো পুরো আমদানি নির্ভর অর্থনীতিতে চলে গেলাম। আমার গম আমদানি করতে হচ্ছে, আমাকে সিমেন্টের র আমদানি করতে হচ্ছে, স্ক্র্যাপ দিয়ে আমি করলাম হলো গিয়ে রড। কারণ আমি যদি রেডিমেড রড ইম্পোর্ট করি তাহলে তো আমার এনার্জি সেভ করতে পারবো। যেটা আফজাল বলছিল যে আমার নিজের দেশের যে র মেটেরিয়াল আছে আমি এটাকে ভ্যালু এডিশন করি না কেন? আমি গম এনে আটা বানাচ্ছি, আমার ভোক্তা, আমি কনজিউমার মার্কেট তৈরি করছি, ডিমান্ড আছে, ঠিক আছে, বাট আমার চামড়া, আমি কাঁচা চামড়া এখন এক্সপোর্ট করতে চাচ্ছি, ক্রাশ চামড়া আমি এক্সপোর্ট করি, আমাদের চামড়ার 80% আমরা এক্সপোর্ট করে দিই, অনলি 20% রাফলি আমরা ভ্যালু এডিশন করি, জুতো বানাই। এখন তো সিনথেটিক জুতায় ভরে গেছে চামড়ার জুতা লোকাল মার্কেটের জন্য, আর চামড়ার কিছু পণ্য তৈরি করে। আমার কথা হলো যে আমরা 80% কেন আমরা ভ্যালু এডিশন করি না? ছোট 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 হাব তৈরি করে দেন করে, চায়নায় যেটা একবার করেছিল, ইন্ডিয়াতে করেছে, ছোট ছোট জুতার জায়গা, ওখান থেকে জুতা তৈরি হচ্ছে, সেন্ট্রাল জায়গায় যে কিউসি করে ওগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে। লেদার গুডস আমার তো নিজস্ব র মেটেরিয়াল, আমার 60% আমি ভ্যালু এডিশন করতে পারি চামড়াতে। আমি গার্মেন্টসে কত পার্সেন্ট আমি করি? আমার সব কিছু ইম্পোর্ট করতে হয়। আমি ইম্পোর্ট করে ভ্যালু এডিশন করে এক্সপোর্ট করতেছি, এটা ভালো না? আমার নিজস্ব যে র মেটেরিয়ালটা আছে এইটাকে আমি ভ্যালু এডিশন করে আমি এক্সপোর্ট করতেছি, আমার জব ক্রিয়েট হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, একটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যদি যেটি হয়ে যাবে, হয়তো এই শুল্কটা তো আরোপ হয়ে যাবে, একদিকে ইউএস মার্কেটে আমাদের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, ইউরোপ মার্কেটে আমাদের যুদ্ধ, সেখানে একটা ক্রাইসিস আমাদের আছে, এবং ফাইনালি লোকাল মার্কেটে ব্যবসায়ীদের ব্যবসার ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। সো ব্যবসাতে তাদের সার্ভাইভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নেগোসিয়েশনে পিছিয়েও যাই, লোকাল মার্কেটে যদি আমরা ব্যবসায়িক খরচটা কমাতে পারি, সেটি অনেকাংশে আসলে উদ্যোক্তাদের লাঘব দেবে। সেটি নিয়ে আসলে প্রধান উপদেষ্টাকে কোনো দাবি জানাবেন কিনা? আমি উদ্যোক্তাদের পক্ষ থেকে আবার বলি যে দাবি তো জানানো হয়েছে, এফবিসিসিআই মিট করেছে, চেম্বার অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স যেটা মাহবুব সাহেব লিড করেন, ওনারা অনেকবার অনেক কিছু বলেছেন। প্রায় দেখবেন পত্রিকা খুললে লেদার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, বিটিএমই খুব সরব, বিজিএমই খুব সরব, বিকেএমই খুব সরব, বিভিন্ন প্রবলেম নিয়ে বলছে। কিন্তু ওনারা তো কি করছেন? ওনারা সংস্কার করছেন। সংস্কারটাকে আমার মানুষের মৌলিক অধিকারটাই যদি আপনি আমাকে যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, আমার 3টা হলো মৌলিক, এই 3টা এনশিওর করার জন্য আমার এমপ্লয়মেন্ট করতে হবে। আমার জিডিপি গ্রোথ করতে গেলে আমার মানুষ যত বেশি সংখ্যক মানুষকে আমি কর্মসংস্থান করব, আমার জিডিপি গ্রোথটা বাড়বে। আমার দেশে আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এগ্রিকালচারাল ইগুলো দরকার। সেটা নিয়ে রোডম্যাপটা কোথায়? কিছু করেন না, কিন্তু করা দরকার। আমি মনে করি এই জন্য এটা আমি রাজনীতির সাথে একদমই জড়িত না, বা রাজনীতির ব্যাপারে আমাদের কোনো রকম কোনো আগ্রহ নেই। আমি মনে করি আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, পার্লামেন্ট দরকার, যেখানে এই কথাগুলো বলা যাবে। আমরা এই মুহূর্তে যেটা নাকি কস্ট অফ বিজনেস বেড়ে গেছে, সেক্ষেত্রে ব্যবসাকে ঠিক রাখার জন্য যদি ব্যাংকের কোনো পলিসি নিতে হয়, ইন্টারেস্ট রেট কমানো অথবা স্থগিত করা কিছু সময়ের জন্য, সেটা আশু পদক্ষেপ নেওয়া দরকার। কারণ কি 35% শুল্ক দিয়ে কোনো ব্যবসা টিকানো খুব সহজ হবে বলে মনে হয় না। যদিও আমি জানি যে এই 35% হয়তো দিবে আমেরিকান ক্লায়েন্টরাই দিবে। তো সেক্ষেত্রে আমি যেটা বুঝি যে আমরা সহনীয় পর্যায়ে রাখা, উদ্যোক্তা এবং দেশীয় কাঁচামাল ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া, এবং আমরা অনেক বিলাসবহুল পণ্য আমদানিতে অনুৎসাহিত করা, যেটা বলেছিল কাগজে কলমে, কিন্তু সেটা করা হচ্ছে না। আমি এখনও দেখি প্রতিদিন থাইল্যান্ড থেকে ফুল বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে, আম ইম্পোর্ট হচ্ছে। তো এই জায়গাতে আমাদেরকে কি বলবো, দেশীয় অর্থনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত। যে অ্যাসোসিয়েশনগুলো আছে, বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের সাথে বসে আগামী মোমেন্ট থেকে কাজ করতে হবে। আদারওয়াইজ আমাদের ইকোনমি অনেক বড় সমস্যার মুখে পড়ে যাবে বলে আমি মনে করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।